হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা ফান্ডামেন্টাল রাইটসের যেটা আমাদের পার্ট 6 হবে আজকে। তো এখানে আমরা যেটা আমাদের ইন্ডিয়ান পলিটি ফ্রম এম লক্ষ্মীকান্ত বইয়ের সিরিজটাকে আমরা কন্টিনিউ করছি। তো এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের 6 নম্বর ভিডিও, যেটা আমাদের বেস করে রয়েছে এটা যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অর্থাৎ যেটা কিনা আমাদের আর্টিকেল নাম্বার 29 অ্যান্ড আর্টিকেল নাম্বার 30 এক্সপ্লেন করা হয়েছে। তো সেটা সম্পর্কে আমরা আজকে এক্সপ্লেন করব। তোমরা যারা আগের পার্টের ভিডিওগুলো দেখোনি, তো তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো, বাট এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও দেখতে পারো। তো আজকে আমরা এটা পড়বো, সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা মানে হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক যে ফান্ডামেন্টাল রাইটস বা অধিকার রয়েছে আমাদের, তো সেটা যেটা আমাদের আর্টিকেল নাম্বার 29 আর 30 এক্সপ্লেন করা রয়েছে। তো শুরু করা যাক। আর্টিকেল 29 কি এক্সপ্লেন করছে? আর্টিকেল 29 যেটা বলা হয় যে প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ মাইনরিটিস। তো বেসিক্যালি এখানে প্রোটেকশনস অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, মাইনরিটিস কথাটা মানে কি? তাহলে আমাদের আগে বুঝতে হবে যে মেজরিটি আর মাইনরিটিস বলতে গেলে কি বোঝায়। অর্থাৎ যে গোষ্ঠীটার প্রভাব রয়েছে বা কোনো একটা জায়গাতে, যেমন আমরা যদি পার্লামেন্টের কথা বলি, তো পার্লামেন্টের ক্ষেত্রে এখন মেজরিটিকে, যেহেতু বিজেপি সরকার, তাহলে পার্লামেন্টের মেজরিটি হচ্ছে আমাদের বিজেপি। পার্লামেন্টে মাইনরিটিকে, মাইনরিটি হচ্ছে কংগ্রেস এবং অন্যান্য আরো যে সমস্ত পলিটিক্যাল পার্টিস রয়েছে, তারা সবাই হচ্ছে মাইনরিটিস। মানে সোজা কথাই বলতে গেলে যেটা আমাদের যারা হচ্ছে কিনা যে কোনো একটা জায়গায় যাদের প্রভাব বেশি থাকছে, ঠিক আছে, মানে যারা সংখ্যায় বেশি থাকছে, তারা হচ্ছে কি মেজরিটি। যেমন আমাদের ইন্ডিয়ার যদি আমরা পপুলেশন দেখি, তো সেখানে আমরা হিন্দুরা হচ্ছে কি মেজরিটি, ঠিক আছে। তাহলে হিন্দুরা হচ্ছে মেজরিটি, তাহলে হিন্দু বাদে যে কোনো গোষ্ঠীর যে সমস্ত মানুষজন রয়েছেন, তারা সবাই কি হয়ে যাচ্ছে, তারা প্রত্যেকেই মাইনরিটিস। তাহলে এখানে যেটা বলা হচ্ছে আর্টিকেল 29 যে প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ মাইনরিটিস, অর্থাৎ যে সমস্ত মাইনরিটি বা সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে তাদেরকে রক্ষা করা হবে, প্রোটেকশন, ঠিক আছে। তো এখানে বলতে চাইছে এর আবার যে সাবসেকশন গুলো রয়েছে, তো সেখানে 1 নম্বর পয়েন্টস এরকম বলা হয় যে প্রোভাইডস that any section of the citizens, including in any part of India, having a distinct language, script or culture of its own, shall have the right to conserve the following. অর্থাৎ এটার মানে বলতে চাইছে আমাদের এরকম যে আমাদের যে গোটা ইন্ডিয়ার মানে কোনো সিটিজেন্স, ভারতীয় সিটিজেন্স বা ভারতীয় নাগরিক যে কোনো জায়গায় আমাদের যে সমস্ত যে টোটাল 28টা স্টেট এবং যে 9টা আমাদের ইউনিয়ন টেরিটরিজ রয়েছে, তো সেইখানে বসবাসকারী যে কোনো প্রান্তেই হোক না কেন, তো প্রত্যেকের একটা নিজস্ব অধিকার থাকছে বা নিজস্ব একটা রাইট থাকছে। তারা তাদের যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের যে সমস্ত কালচার রয়েছে, তাদের যে সংস্কৃতি বা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটাকে তারা কি করতে পারে, বা তাদের যে সংস্কৃতি, লিপি, ভাষা, সেগুলোকে তারা কি করতে পারছে না, তারা সংরক্ষণ করতে পারছে। তো তাদের এগেনস্টে কোন রকম কিছু, তাদের এগেনস্টে মানে এটা তাদের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে না। মানে তারা, যেমন আমরা যদি বলি মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখি যে মারাঠি স্পিকিং ল্যাঙ্গুয়েজের মানে মারাঠি ভাষায় কথা বলছে। গুজরাটের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে গুজরাটি ভাষায় কথা বলে। তো জম্মু কাশ্মীরের ক্ষেত্রে হচ্ছে কিরকম না, উর্দু ভাষায় কথা বলে তারা, মানে ম্যাক্সিমাম হিন্দিও রয়েছে। তো এই হচ্ছে পয়েন্টস। তাহলে কি হয় না, যেমন আমাদের বিভিন্ন প্রান্তে তাদের নিজস্ব নিজস্ব কালচার রয়েছে, নিজস্ব নিজস্ব তাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সেই যে নিজস্ব কালচার, নিজস্ব ল্যাঙ্গুয়েজ, সেই সমস্তগুলো রক্ষা করার অধিকার প্রত্যেককে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্টস। সেকেন্ড পয়েন্টস রয়েছে, নো সিটিজেন শ্যাল বি ডিনাইড admission into any educational institution maintained by the state or receiving aid out of state fund on grounds of only religion, race, caste or language. তাহলে এই চারটে পয়েন্টের রেসপেক্টে এখানে কি বলতে চাইছে না, নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন, মানে কোনো সিটিজেনই তাকে অ্যাডমিশন থেকে, মানে কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, সাপোজ কোনো একজন সিটিজেন, আমরা ভর্তি হতে যাচ্ছি কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, আমাদের এই বেসিসে, মানে এডুকেশনাল ইনস্টিটিউশনটা আবার কত রকমের হয় সেটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি, যেটা আমাদের মানে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, মানে যেটা আমাদের আর্টিকেল নাম্বার 25 থেকে 28 অব্দি থাকছে, মানে জাস্ট ফান্ডামেন্টাল রাইটস এর পার্ট 5 ভিডিও। তো সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিও। ওইখানে আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম আগের ভিডিওতে যে এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন বেসিক্যালি 4 রকমের হয়। একটা হয় মেনটেন বাই দ্য স্টেট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য স্টেট কিন্তু এস্টাবলিশড হচ্ছে বাই এনি ট্রাস্ট, আরেকটা হয়ে থাকে যে এডুকেশনাল ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য স্টেট, আরেকটা হয় এডুকেশনাল ইনস্টিটিউশন দ্যাট রিসিভিং এড আউট অফ দ্য স্টেট ফান্ড। মানে
যে সমস্ত এখানে তাহলে আমাদের এই চারটে এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে দুটো এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে, যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন মেনটেন বাই দ্য স্টেট, অর্থাৎ স্টেট বলতে এখানে গভর্নমেন্ট দ্বারা মেনটেন করছে, মানে গভর্নমেন্ট বা সরকার এখানে মেনটেন করছে, আর যে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো এড মানে সাহায্য পাচ্ছে স্টেট ফান্ড থেকে, তো তাদেরকে মানে সেই সমস্ত ইনস্টিটিউশনে যদি কেউ ভর্তি হতে যায় তাদেরকে ডিনাই করা হবে না, মানে তাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে না এরকম নয়, তাদেরকে সবাইকে অ্যাডমিশন নেওয়া হবে অন দ্য বেসিস অফ অনলি অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট ও ল্যাঙ্গুয়েজ, মানে এই বেসিসে তাদেরকে ডিসক্রিমিনেট করা যাবে না যে এখানে মেজরিটি রয়েছে আমাদের হিন্দু ছেলেরাই ভর্তি হতে পারবে, মুসলমানরা নয়, কিংবা মুসলিমরা ভর্তি হতে পারবে, খ্রিস্টানিটি নয়, সেরকম নয়। কাস্টের বেসিসে কোনো রকম ইয়ে করা যাবে না, বা ল্যাঙ্গুয়েজ, যে আমার এই স্কুলে সবাইকে বাংলা ভাষায় যারা কথা বলে তারাই খালি অ্যাডমিট হবে, হিন্দি ভাষার ছেলেরা কথা বলতে পারবে না তো অ্যাডমিট করা যাবে না। হ্যাঁ, স্কুলের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ওয়াইজ যে আমাদের এক্সাম, তার জন্য আলাদা করে হিন্দিতে কন্ডাক্ট করা হবে না, তো এটা একটা আলাদা পয়েন্টস এর মধ্যে থাকছে, ওইটাকে আমি ডিসকাস করছি না। তো ল্যাঙ্গুয়েজ মানে যে আমি সাপোজ আমি বাংলা লিখতে জানি কিন্তু বাংলা হয়তো অতটা ভালো বলতে পারি না, তো আমাকে ওই স্কুলে ভর্তি করা হবে না। কি আমি হিন্দি ভালো বলতে পারি না, আমাকে হিন্দি স্কুলে ভর্তি হতে পারবো না, কিন্তু আমি হিন্দি মোটামুটি ভালো লিখতে পারি, তো সেটার ক্ষেত্রে এটা হলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কি হবে, ভায়োলেট হবে। তাহলে এটাই বলছে পয়েন্টস নাম্বার 2, যে নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন into any educational institution maintained by the state or receiving aid out of the state fund on the basis of on grounds of only religion, race, caste or language। তাহলে কোন সিটিজেনকে এই বেসিসে অনলি অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট ও ল্যাঙ্গুয়েজ তাদেরকে ওই সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা কিনা হোললি মেনটেইনড বাই দ্য স্টেট অর রিসিভিং এড আউট অফ দ্য স্টেট ফান্ড, মানে যারা স্টেট থেকে কিছু, গভর্নমেন্ট থেকে কিছু সাহায্য পাচ্ছে, তো সেই সমস্ত সংস্থাগুলোতে, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে যদি আমরা ভর্তি হতে যাই এবং আমাদের এই গ্রাউন্ডের বেসিসে যদি ডিসক্রিমিনেট করে তাহলে কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে। এটা একটা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 3 রয়েছে, ইট গ্র্যান্টস প্রোটেকশন টু বোথ দ্য রিলিজিয়াস মাইনরিটিস অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিস, অর্থাৎ এটা প্রোটেকশন দিচ্ছে টু বোথ, রিলিজিয়াস মাইনরিটিকেও প্রোটেকশন দেয় অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিসকেও প্রোটেকশন দেয়। মানে রিলিজিয়াস মানে ধর্মীয় রিলেটেড যে সমস্ত মাইনরিটিস তাকেও প্রোটেক্ট করছে অ্যান্ড লিঙ্গুইস্টিক মাইনরিটিসকেও প্রোটেক্ট করছে, মানে ল্যাঙ্গুয়েজ দিক দিয়েও কোনো রকম মাইনরিটি যেটা রয়েছে তাদেরকে প্রোটেক্ট করা হবে। ঠিক আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমরা দেখি, ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি সব ভাষারই মানুষজন কম বেশি রয়েছে, তো যেমন যদি আমি মহারাষ্ট্রে চলে যাই, মহারাষ্ট্রে মারাঠি স্পিকিং লোক বেশি, তো তার রেসপেক্টে বাংলা ভাষার লোকজন নিশ্চয়ই সংখ্যায় অনেক কম থাকবে, তাহলে ওইখানে মহারাষ্ট্রের ক্ষেত্রে সেটা বাংলা ভাষার যে লোকজন রয়েছে তারা কিনা মাইনরিটিসে যাচ্ছে। সিমিলারলি গুজরাটি স্পিকিং পিপলের ক্ষেত্রে, গুজরাট স্টেটের ক্ষেত্রে গুজরাটি ভাষায় কথা বলা লোকের সংখ্যা বেশি বাঙালির তুলনায়, মানে বাংলা ভাষা কথা বলার লোকের তুলনায়, তো সেইখানে লিঙ্গুইস্টিক মাইনরিটিকে মেনটেন করা হচ্ছে বা রিলিজিয়াস মাইনরিটিসকেও মেনটেন করা হয়। এরপরে বলতে চাইছে যে এখানে এই যে সেকশন অফ সিটিজেন্স, তো এটা যদিও বা এখানে শুধুমাত্র প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস কথাই বলছে, কিন্তু সেকশন অফ সিটিজেন্স কথাটার মধ্য দিয়ে এটা বেসিক্যালি বোঝানো হয়ে থাকে, সেকশন অফ সিটিজেন্স মানে বোথ মেজরিটিস অ্যান্ড মাইনরিটিস, বোথ মেজরিটি অ্যান্ড মাইনরিটি। তাহলে আমাদের দুটোকেই কিন্তু এক্সপ্লেন করছে। এখানে ভালোই এখানে বলা হয়েছে যে সেকশন অফ দ্য সিটিজেন্স, মানে এখানে বলেছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, কিন্তু এখানে আমাদের দুটোকেই নেওয়া হচ্ছে, বোথ মেজরিটিস অ্যান্ড মাইনরিটিস। তো এটা একটা পয়েন্ট। এইবারে যেটা রয়েছে যে the Supreme Court also held that the right to conserve the language includes the right to agitate for the protection of the language. Thus, under the Representation of the People Act 1951, তাহলে 1951 এর Representation of People Act অনুযায়ী the political speeches or promises made for the conservation of language of the citizen does not under corrupt practices। মানে সাপোজ মহারাষ্ট্রের কোনো একজন মানুষ বা গুজরাটের একজন মানুষ যিনি কিনা পলিটিক্যাল কোনো পার্টির লোকজন, তো তিনি সাপোজ তার গুজরাটি ভাষাকে প্রমোট করছে বা মহারাষ্ট্রের মানুষ তার মারাঠি ভাষাকে প্রমোট করছে, তো সেটা একটা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে ট্রিট করা হচ্ছে আন্ডার আর্টিকেল 29। সেটা কিন্তু কোনো রকম পলিটিক্যাল ক্রাইম হয়ে যাচ্ছে না, ঠিক আছে, মানে সে তার ভাষাটাকে সে প্রমোট করছে, ঠিক আছে, যে ওই ভাষায় কথা বল, সবাইকে এরকম ভাবে বলছে, কিন্তু কাউকে ফোর্স করছে না, মানে সেটাকে একটা প্রমোশন হিসেবে ধরা হচ্ছে, কিন্তু সেটা আমাদের কি হচ্ছে, ডাজ নট কন্টেন আন্ডার কারাপ্ট প্র্যাকটিসেস অ্যাকর্ডিং টু রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951। তাহলে আমরা এখানে দুটো পয়েন্টসে যেটা দেখলাম যে পয়েন্ট 1 আর পয়েন্ট 2 এর মধ্যে, এটা আমরা পয়েন্ট 1 যেটা রয়েছে সেকশনটা, এটা আমাদের হোল কমিউনিটির কথা বলছে যে এনি সেকশন অফ দ্য সিটিজেন্স, কিন্তু আমরা এইখানে পয়েন্ট নাম্বার 2 তে দেখছি নো সিটিজেন,
shall be denied admission, তাহলে এটা আমাদের যদি একটা কমিউনিটি বা একটা গোষ্ঠীর কথা বলে, এটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালস এর কথা বলছে। তো এটাই ছিল আমাদের আর্টিকেল নাম্বার 29, যেটা কিনা আমাদের প্রোটেকশন অফ ইন্টারেস্ট অন মাইনরিটি সম্পর্কে ডিসকাস করে। তো এর পরের পার্টে আমরা আর্টিকেল নাম্বার 30 কে ডিসকাস করব। সো এর পরেই আমরা যেটা রয়েছে যে আমাদের আর্টিকেল নাম্বার 30 কে ডিসকাস করব। আর্টিকেল নাম্বার 30 কি বলছে? আর্টিকেল 30 বলেছে এটা যে the right to minorities to establish and administer educational institutions, অর্থাৎ মাইনরিটিসদের একটা রাইট রয়েছে, এটা শুধুমাত্র মাইনরিটিসদের কথাই বলা হচ্ছে, যে মাইনরিটিসদের একটা অধিকার রয়েছে টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস। অর্থাৎ মাইনরিটিসদের কি পাওয়ার রয়েছে না, তারা তাদের এস্টাবলিশ করতে পারে মানে স্থাপিত করতে পারে, অ্যান্ড অ্যাডমিনিস্টার মানে সেটাকে শাসন করতে পারে এডুকেশনাল ইনস্টিটিউশন, তারা তাদের নিজেদের মতো করে সেটা করতে পারে। তো এখানে কি বলছে যে ইট গ্র্যান্টস দ্য ফলোইং রাইটস টু মাইনরিটিস বোথ অন রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক ম্যাটার্স, মানে রিলিজিয়াস ম্যাটারে হতে পারে কিংবা লিঙ্গুইস্টিক ম্যাটারে তারা কি করছে না রাইটটা দিচ্ছে মাইনরিটিসদের। কি কি রাইটস রয়েছে সেটা আমরা এই লেফট পার্টে লিখে রেখেছি, সেগুলো কি কি। 1 নম্বর পয়েন্টস বলছে all minorities shall have the right to establish and administer educational institution of their choice, তাহলে প্রত্যেক মাইনরিটিস, প্রত্যেক গোষ্ঠীর মাইনরিটি কি করতে পারে, shall have the right, তাদের নিজস্ব অধিকার রয়েছে, to establish মানে তারা স্থাপিত করতে পারে, এবং অ্যাডমিনিস্টার মানে সেখানে একটা শাসন তাদের নিজেদের মতো থাকবে, এডুকেশনাল ইনস্টিটিউশন তারা সেটা কিভাবে চালাবে সেটা তারা নিজেদের চয়েসে ঠিক করবে, অফ দেয়ার ওন চয়েস তারা এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার করতে পারে। সেকেন্ড পয়েন্ট রয়েছে দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট ফিক্সড বাই দ্য স্টেট for the compulsory acquisition of any property of a minority educational institution shall not be restricted to them, তার মানে এখানে বলতে চাইছে আমরা যখন কোনো গভর্নমেন্ট সংস্থা যখন কোনো একটা জায়গা, আমাদের সাপোজ কোনো একটা জায়গায় ইন্ডাস্ট্রি করতে হবে, ইন্ডাস্ট্রি করতে গেলে কোনো একটা জায়গা কারোর রয়েছে, সেই জায়গাটাকে গভর্নমেন্ট প্রথমে কি করে না কিছু টাকা দিয়ে দেয়, মানে সেই জায়গাটাকে নিতে চাইলে অ্যাকুইজিশন করতে চাইলে কি করতে হবে, সেই ব্যক্তিকে বা সেই গোষ্ঠীর মানুষজনকে তার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। সেই অ্যামাউন্টটা বলতে চাইছে যে কোনো মাইনরিটিজের ক্ষেত্রে যে সেটা রেস্ট্রিক্টেড থাকছে সেরকম কিন্তু নয়, মানে যেটা আমাদের মেজরিটি সংস্থার জন্য যা রেট হবে মাইনরিটিজদের ক্ষেত্রেও সেই একই দাম হবে, ঠিক আছে। তো এটা বলতে চাইছে। থার্ড পয়েন্ট বলছে ইন গ্র্যান্টিং এড, অর্থাৎ সেই যখন এড দেওয়া হচ্ছে বা অনুদান দেওয়া হচ্ছে, দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেইনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজড বাই এ মাইনরিটি, তাহলে এখানেও সেই একই রকম কথা বলছে যে যখন অনুদান দেওয়া হচ্ছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট, স্টেট কি করবে মানে গভর্নমেন্ট ডিসক্রিমিনেট করবে না কাউকে এগেইনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজ বাই মাইনরিটি, অর্থাৎ কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা কিনা মাইনরিটিস দ্বারা মানে ম্যানেজ হচ্ছে, তাহলে তাকে কিনা কোনো রকম ভাবে ডিসক্রিমিনেট করবে না, যে তাকে একটু কম টাকা দেওয়া হলো কি যে কোনো মানে মেজরিটি ইনস্টিটিউশন যেগুলো রয়েছে মানে মেজরিটি দ্বারা যে ইনস্টিটিউশন গুলো রেগুলেট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটেড হচ্ছে তাদেরকে বেশি টাকা দেওয়া হলো, মাইনরিটিস দিয়ে যাদেরকে হচ্ছে তো সেখানে কম টাকা দেওয়া হলো, সেরকম কিন্তু নয়, এটা বলতে চাইছে। তাহলে এটা ছিল আমাদের আর্টিকেল 30। আর্টিকেল 30 আরেকটা পয়েন্টস বলে, যেমন তাদেরকে রাইট দেওয়া হয়েছে, একটা অধিকার দেওয়া হচ্ছে মাইনরিটিসদের যে টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস, তেমনি আরেকটা রয়েছে যে তারা তাদের যে সন্তান রয়েছে তাদেরকে কি করতে পারে, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে পড়াশোনা শেখাতে পারে। তো এটা একটা পয়েন্টস রয়েছে যে বেসিক প্রাইমারি এডুকেশন যেটা রয়েছে তো সেটা তাদের কি করতে পারে না নিজ ভাষায়, মানে তাদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই নিজস্ব ল্যাঙ্গুয়েজে তারা কি করতে পারে, যে মাইনরিটিসদের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাতে তাদের প্রাথমিক শিক্ষাটা দিতে পারে। তো যেটা কিনা আর্টিকেল নাম্বার 30 এ রয়েছে। সরি, তো এখানে আমাদের একটা পয়েন্ট জানতে হবে যে এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজ বাই মাইনরিটিস, তাহলে সেই মাইনরিটিস রিলেটেড যে এডুকেশন ইনস্টিটিউশন রয়েছে তো সেই এডুকেশন ইনস্টিটিউশন টাইপ কত রকমের হয়, আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনের টাইপ দেখেছি, এখানে আমরা এটা দেখবো যে মাইনরিটিসদের দ্বারা কন্ট্রোল করা যে এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে সেইটা টাইপ কিরকম হয়। সেটা টাইপ হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা বলতে পারি যে সেই টাইপটা হচ্ছে আমাদের 3 টাইপস। কিরকম হয় যে এডুকেশনাল ইনস্টিটিউশন maintained by minorities তাদের টাইপ। তো কি কি টাইপ রয়েছে, 1 নম্বর হচ্ছে
recognition by state and also aid by the state, মানে স্টেট দ্বারা মানে গভর্নমেন্টের দ্বারা পরিচিত, রিকগনাইজ মানে পরিচিত, এন্ড অলসো এড বাই স্টেট মানে কিছু ইনস্টিটিউশন রয়েছে যেগুলো মানে সরকার কর্তৃক পরিচিত এবং সাহায্যপ্রাপ্ত, অনুদান পাচ্ছে। কিছু রয়েছে অনলি রিকগনাইজড বাই স্টেট বাট নট অনলি নট গিভ বা নট গেট এনি টাইপ অফ এড, মানে আরেকটা রয়েছে এটা যে গভর্নমেন্ট দ্বারা পরিচিত কিন্তু কোন রকম সাহায্য পায় না। তো এই দুটো টাইপ অফ যে এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে যেটা মাইনরিটিসরা কন্ট্রোল করছে, তো সেই দুটো ক্ষেত্রে আলটিমেট কোনো না কোনো ভাবে গভর্নমেন্ট সেটাকে দেখছে, মানে গভর্নমেন্টের কন্ট্রোল থাকছে। আরেকটা রয়েছে থার্ড, যে নাইদার রিকগনাইজড বাই স্টেট, মানে রিকগনাইজেশন নেই, বাই স্টেট নট গেট এড, মানে কোন রকম তারা মানে সরকার থেকে সাহায্য পাচ্ছে না বা কোন রকম তারা পরিচিতও নেই। তাহলে এদেরকে কি করবে গভর্নমেন্ট? কোন রকম ভাবে এদের মানে গভর্নমেন্টের কন্ট্রোল থাকছে না, মানে গভর্নমেন্ট কোন রকম ভাবে তাদের মানে কোন রকম ভাবে হেল্প হচ্ছে না, কিন্তু এই দুটো আলটিমেট কোনো না কোনো ভাবে গভর্নমেন্টের কন্ট্রোলে কিন্তু থেকে যাচ্ছে। এরপরে এখানে একটা পয়েন্টস রয়েছে যে মালানকারা সিরিয়ান ক্যাথলিক কলেজ কেস 2007, যেখানে সুপ্রিম কোর্ট রায় দেয় যেটা মাইনরিটিস যে তারা এস্টাবলিশ করছে এবং তারা তাদের অ্যাডমিনিস্টার করতে পারছে, ম্যানেজ করতে পারছে, যেটা এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, তো তারা সেই এস্টাবলিশ করবে এবং ম্যানেজ করবে কোন বেসিসে। তো সেটা একটা সামারি দেওয়া হয়েছে এখানে, যেটা 6টা পয়েন্টসের মধ্যে এখানে ডিসকাস করা হয়েছে। 1 নম্বর বলছে টু চুজ দ্য গভর্নিং বডি, তো তারা গভর্নিং বডি অর্থাৎ তার ফাউন্ডার কে হবে বা তাদের যে মেন প্রিন্সিপাল কে হবে সেই সমস্তগুলো মাইনরিটিস কমিউনিটি ডিসাইড করবে। টু অ্যাপয়েন্ট দ্য স্টাফ বলতে এখানে মেজর মানে যেটা আমাদের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফস, তো সেগুলো কারা ডিসাইড করবে? যে মাইনরিটিস কমিটি ডিসাইড করবে। টু অ্যাডমিট এলিজিবল স্টুডেন্টস, অর্থাৎ যে স্টুডেন্টসরা ওখানে মানে এলিজিবল হবে, মানে স্টুডেন্টস যারা এখানে পড়াশোনা করবে, তো তাদের যে অ্যাডমিশন করার সময় তাদের কি কি এলিজিবল ক্রাইটেরিয়া থাকবে। যেমন আমরা যখন কোনো স্কুলে ভর্তি হতে যাই আমাদের 80% ক্রাইটেরিয়া কি 70% মার্কস পেতে হবে, বিভিন্ন স্কুলে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। তো এমনি এখানে টু অ্যাডমিট এলিজিবল স্টুডেন্টসদের জন্য এলিজিবল হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া থাকবে অ্যাডমিশনের ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট বলছে পয়েন্ট নাম্বার 4, টু ইউজ ইটস প্রপার্টিজ অ্যান্ড অ্যাসেটস ফর বেনিফিট অফ ইনস্টিটিউশন। তাহলে তারা তাদের কি করতে পারে না, সেই এলাকার যে সমস্ত মানে প্রপার্টি রয়েছে, অ্যাসেট রয়েছে, তো সেটাকে কি করে ইউজ করবে সেই এডুকেশনাল ইনস্টিটিউশন তাদের যেটা রয়েছে, অর্থাৎ তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের আরো বেনিফিট যাতে হয়, আরো ভালো হয়, সেটা তারা ডিসাইড করবে। পয়েন্ট নাম্বার 5 রয়েছে, দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার ইজ নট অ্যাবসলিউট। তাহলে এই যে রাইটটা রয়েছে যেটা কিনা এস্টাবলিশ এবং অ্যাডমিনিস্টার যে মানে যেভাবে তারা রাইটটা দেওয়া হচ্ছে সেই অধিকারটা কিন্তু অ্যাবসলিউট নয়, এটা আবার চেঞ্জ হতে পারে। পয়েন্ট নাম্বার 6 বলছে extension of aid by the state does not alter the nature and character of minority educational institutions। তাহলে এই যে এড দেওয়া হচ্ছে মানে সরকার থেকে, গভর্নমেন্ট থেকে যে সাহায্য দেওয়া হচ্ছে, সাহায্য দেওয়ার ফলে কিন্তু এটা যে নেচার রয়েছে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন, তো তারা এস্টাবলিশ করছে, গভর্নমেন্ট কিন্তু সেটাকে সাহায্য করছে, মানে কি গভর্নমেন্টের ওটা আন্ডার কন্ট্রোল অফ গভর্নমেন্ট সেটা কিন্তু নয়, তারা গভর্নমেন্ট জাস্ট এটা সাহায্য করছে। তো এটাই বলতে চাইছে যে এক্সটেনশন অফ এড বাই দ্য স্টেট ডাজ নট অল্টার দ্য নেচার, মানে সেটা কিন্তু যে নেচারটা চেঞ্জ হয়ে যাবে না, যে এতদিন অবধি সাহায্য পাচ্ছিল না, তার মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন তার নিজস্ব ছিল, এখন যেহেতু সাহায্য পাচ্ছে, গভর্নমেন্ট সাহায্য করছে, তাহলে গভর্নমেন্টের আন্ডারে চলে গেল না, সেটা নয় কিন্তু। তো অনলি গভর্নমেন্ট এড দিচ্ছে, অনুদান দিচ্ছে, এইটুকুই, তাদের কন্ট্রোলেই থাকছে। তো এটা ছিল আমাদের পয়েন্ট নাম্বার 30। তো আর্টিকেল নাম্বার 30 যেটা আমরা ডিসকাস করলাম, তো এখানে আমরা 29 আর 30 ডিসকাস করলাম। তো আজকে ভিডিও এতটাই থাকুক, আমরা নেক্সট পার্টে সিরিজটা আরো কন্টিনিউ করব। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাকুক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।